বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন চৌধুরী, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি খুব ছোট করে কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এরপর আমরা আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন মাইক্রো ক্রেডিটিং ব্যাংকিংয়ের ভবিষ্যৎ। তিনি মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা আইন করার আহ্বান জানিয়ে বলেছেন এনজিও ভাবনা থেকে বেরিয়ে এসে মাইক্রো ক্রেডিটিংকে ব্যাংকিংয়ের ধারণা গ্রহণ করতে হবে, আর এ ধারণা গ্রহণ করেই ঋণ গ্রহীতাকে সেবা দিতে হবে। তিনি আরো বলেন মাইক্রো ক্রেডিট এখনো এনজিও, এই এনজিও থেকে উত্তরণ ঘটাতে হবে। এনজিও পর্যায়ে থেকে গেলে ব্যাংকিং মেজাজ আসবে না, মেজাজে আসতে হলে এটাকে ব্যাংক হতে হবে। মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা আইন করতে হবে। এটি শনিবার আগারগাঁয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধনের সময় তিনি এই কথাগুলো বলেন। এবং এরপর আরেকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই, তা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুশিন বা পুশব্যাক কোনো আইনসম্মতি পদ্ধতি নয়। তিনি বলেন আমরা ভারতের মতো কাউকে পুশিন করি না, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী। উপদেষ্টা বলেন ভারত কর্তৃক বাংলাদেশি পরিচয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন সমস্যা প্রতিরোধে বাংলাদেশ কূটনৈতিক সমাধানে বিশ্বাসী। বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আইন ও প্রোটোকল অনুসরণ করে আসছে। আমরা এরই মধ্যে এ সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এ সমস্যা সমাধানে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছেন। এরপরে যে তথ্যটি তা হচ্ছে আওয়ামী লীগের দোসর নন, হয়তো সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবেন না, তবে একজন ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোসর নন, হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন, আমরা জানি না তিনি কাকে ভোট দিয়েছেন তাও জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, কখনো রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেননি, বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেননি, পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সদস্য করতে বাধা নেই। এই জায়গায় খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং সবশেষ আরেকটি তথ্য খুব ছোট করে তুলে ধরি, তা হচ্ছে ঢাকা সেনানিবাসের আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামী 18 মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহিন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব আপনাদের সাথে। প্রথমে আমি একটু যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা মূলত আজকে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটু মানবেন্দ্র দেব আপনার কাছে আসি। এই যে মানবিক করিডোরের যে কার্যক্রম, শুরুতে এটা নিয়ে আমরা আলোচনা করি। মানবিক করিডোরের কার্যক্রম বিষয়ে আন্তর্জাতিক অংশীদার বা কোনো সংস্থার সাথে সরকার বেসরকারি পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি কোনো স্পষ্ট ধারণা পাওয়া গেছে? আপনি কিভাবে দেখেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং এইটা বাংলাদেশের সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের রাজনীতি, আগামী দিনের রাজনীতি, এই ইস্যুটার উপরে মানে অনেকখানি এই ইস্যুকে কেন্দ্র করে আবর্তিত হবে এবং হচ্ছেও। এবং শুরু থেকেই যখন প্রথম এই সংবাদটি আমাদেরকে দেন আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব, এবং উনি বলেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোর প্রদানের। এবং এর পরপরই আমরা কিন্তু দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব এবং আমাদের
জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সহ খলিলুর রহমান সহ বিভিন্ন জন বলেছে যে এটা মানবিক করিডোর না, এটা প্যাসেজ অথবা এটা মানবিক করিডোর, এবং সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, বলেনি। কিন্তু সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রম গুলা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে তারা একটা মানবিক করিডোরের যে সিদ্ধান্ত, এবং আসলে করিডোর কি, আসলে আমি যে মামুন স্যার এখানে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, আমি নিজে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র, সুতরাং করিডোর কি এই বিষয়ে কি এটা মানবিক করিডোর, এই ধরনের টার্মিনোলজি তো আসলে মানে আমাদের আসলে খুব জানা ছিল না। এই এখানে একটা করিডোর দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ এই জায়গা দিয়ে একটা একটা প্রক্সি ওয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং একটা ভয়ঙ্কর বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং কোনোভাবেই সরকার এই বিষয় নিয়ে অন্যান্য যে রাজনৈতিক সংগঠন বা তার অংশীজনদের সাথে আলাপ করতে চূড়ান্ত মাত্রায় অনাগ্রহী। এবং এটা নিয়ে যে লুকোছাপাটা হচ্ছে, এবং এর মধ্যেই এর যে ভয়াবহতা, এবং এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের এই করিডোর দেওয়া বা এই এই প্রজেক্টের মধ্যে ঢুকে যাওয়ার যে ভয়ঙ্কর একটা আর্জ, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু ভয়ঙ্কর। অধ্যাপক শাহিদুজ্জামান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, উনি কিন্তু বলেছেন যে এইটা খুব সঠিক বিষয় না যে আমাদের যে জাতীয় নিরাপত্তা বা সামরিক বাহিনীর তথ্য বাইরে চলে আসে, কিন্তু যে দুইটা ডিভিশন আর্মি ওই জায়গাতে, সরি 3টা ডিভিশন আর্মি ওই জায়গাতে মুভ করছে, তো এই ইনফরমেশন গুলো, এবং হি ইজ ভেরি ক্লোজ টু এই ইন্টারিম গভর্নমেন্ট অথবা খলিলুর রহমান থাকেন, যার প্রশংসায় উনি পঞ্চমুখ থাকেন। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু ডেঞ্জারাস। এবং গত কয়েকদিন আগে একটা নিউজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার বিবেচনায়, সেটা হচ্ছে গিয়ে ইউএস এয়ারফোর্সের 4 জনের একটা টিম একটা বিশাল কার্গো নিয়ে ঢাকায় অবতরণ করেছে। সুতরাং এবং এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের যে মিডিয়া এবং সেটা সংবাদ মাধ্যম বা আলোচনার মধ্যে এই বিষয়টি কিন্তু নেই, এবং একটা ভয়ঙ্কর ধরনের আড়াল করার বিষয়, ভয়ঙ্কর ধরনের আর্জ, এবং যেইভাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা খেয়াল করেছি গত 3-4 দিন, গত সপ্তাহেই ফরেন মিনিস্ট্রি একাডেমিতে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে সরকার, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ অনেকেই সেখানে বলেছে যে আমরা মানবিক করিডোর বলি নাই, আমরা বলেছি এটা একটা প্যাসেজ অথবা চ্যানেল। কিন্তু এই প্যাসেজ এবং চ্যানেল, সেটার ক্লারিফিকেশনে কিন্তু ওনারা দেন নাই। কিন্তু এবং আমরা মানবিক করিডোরের যে ইস্যুটা, এটা প্রথম আমরা জানতেই পারি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থেকে, এবং উনি বলেছিলেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এই সরকার কিভাবে সেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, তার মেথড কি, তার প্রক্রিয়াটা কি, এই বিষয়টি নিয়েও সরকার কিন্তু মুখ খোলেননি। এখন যে কোনো ন্যূনতম ইস্যুতে যখন সরকার একটু বেকায়দায় পড়ে বা মনে হয় যে এটা নিয়ে কথা বলা দরকার, সে কিন্তু রাজনৈতিক দলগুলোকে ডাকছে। মানবেন্দ্র দেব, এই যে যেই কথাটি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন অন্তর্বর্তী সরকার, কেন করছেন আপনার মনে হয় মানবেন্দ্র দেব? মানে সেটাই বলছিলাম যে সেটার মধ্যে একটা দুরভিসন্ধি, এবং যেটা আমার দেশের জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। এবং এটা আমি কিন্তু শুরুতেই বলেছি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ এই ইস্যুটাকে কেন্দ্র করেই আবর্তিত হবে, এবং আগামী দিনের বাংলাদেশ এই ইস্যুটাকে কেন্দ্র করে আবর্তিত হবে। এবং আমরা আশঙ্কা করছি যে অনেকে বলেছেন গাজা বা এই মানবিক করিডোর গুলো দেওয়ার যে আমাদের পূর্ববর্তী যে অভিজ্ঞতাগুলো ইউক্রেন বা অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু আমরা দেখেছি সেটা কিন্তু ভালো ফল নিয়ে আসেনি, কোনোভাবেই নিয়ে আসেনি। এবং সেখানে আমাদের 25,000-এর মতো সৈন্য বা আমাদের আর্ম ফোর্সের লোকজন সেখানে মোবিলাইজ করার যে পরিকল্পনা, যেটা তথ্য সূত্র হচ্ছে গিয়ে প্রফেসর শাহিদুজ্জামান, তো সেটা কিন্তু একটা, এবং যেখানে কিনা আরাকান আর্মির সংখ্যা হচ্ছে গিয়ে 24,000 সামথিং। তো সুতরাং ওইখানে ওই আরাকান আর্মির সাথে আপনি
লিঙ্ক করতেছেন এবং সেখানে তার চাইতে আপনার আর্মির সংখ্যা বেশি, এবং সেখানে হচ্ছে গিয়ে আমাদের আমরা যদি আমাদের যে অনুসৃত পররাষ্ট্র নীতি আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে কারোর সাথে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এটা হচ্ছে গিয়ে আমাদের অনুসৃত পররাষ্ট্র নীতি এবং সংবিধানের একদম সাংবিধানিক ভাবে। এবং সেখানে আমরা মানে একটা যুদ্ধকে, আমরা একটা বৈরী সম্পর্ককে আমরা নেমন্তন্ন করে দাওয়াত দিয়ে নিয়ে আসছি এই জায়গাতে। ঠিক এই জায়গায় জি মানবেন্দ্র দেব, আপনি যে কথাগুলো বলছেন মানে, এবং সেখানে কি কারণে ধরেন যে মানে রিসেন্টলি পাক ভারত যে যুদ্ধ অবস্থাটা গেল কয়েকদিন আগে, সেখানে আমরা দেখেছি পাকিস্তানেও হয়েছে, ভারতে হয়েছে, ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে, বৈঠকের পর বৈঠক হয়েছে, এবং পাকিস্তানে যে ইমরান খানকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে তার সাথেও এই ইস্যু ধরে আলোচনার কিন্তু দ্বার উন্মোচিত হয়েছে। এবং এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে, মানে জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্বের একটা এত গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার কি কারণে হাইড এন্ড সিক করতেছে, সেটা কিন্তু মানে খুবই একটা মারাত্মক সন্দেহের বিষয়। যখন প্রত্যেকেই এটা নিয়ে আলোচনা করতেছে এবং সেখানে সরকারের উইলিংলি সেটাকে ওয়েলকাম করবার কথা ছিল, কিন্তু সরকার এটাকে করছেন না। তার মানে জি মানবেন্দ্র দেব, আমি আবারও আসি আপনার কাছে। জি আমি জাতির কাছ থেকে কোনো কিছু গোপন করে কোন গোপন মিশনে যেতে চাচ্ছে কিনা, সেখানে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার জাতীয় নিরাপত্তা সেখানে হুমকির সম্মুখীন হচ্ছে কিনা, সেখানেও সে তার অংশীজনদের ডাকছে না। এটা একটা ভয়ঙ্কর বিষয় বলে আমি বিবেচনা। জি আপনাকে ধন্যবাদ মানবেন্দ্র দেব, আমি আসবো আপনার কাছে অবশ্যই। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আপনার কাছে আসি। মানবেন্দ্র দেব যেই কথাগুলো বলছিলেন, মানবিক করিডর যে আরাকান আর্মি বা তাদের মতো গোষ্ঠী ব্যবহার করবে না, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, এমন নিশ্চয়তা কি আসলে আদৌ দেওয়া সম্ভব? এবং এই যে এই করিডোরের কারণে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের যে অখণ্ডতা এবং নিরাপত্তা যে বিষয়গুলো বলছিলেন, এগুলো হুমকির মুখে পড়ার যে ঝুঁকি, এই বিষয়ে আসলে নিশ্চয়তা কে দিবে? আপনি কি বলবেন সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী? ধন্যবাদ। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা সূত্রপাত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা টিভিএন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পুরো জাতি এই মুহূর্তে আমরা যারা বাংলাদেশের ভেতরে আছেন বা বাইরে আছেন, যারা বাঙালি, বাংলাদেশের মানুষ, তারা সবাই একটা শঙ্কার মধ্য দিয়ে সময় পার করছি। কারণ আমাদের কাছে সঠিক তথ্য যে কোনটি সেটা আমাদের জনগণের কাছে এসে পৌঁছছে না। আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য পাচ্ছি, কিন্তু কোনটা যে আসলে সত্য কোনটা মিথ্যা, এই কুয়াশার মধ্যে আমরা একটা শঙ্কার সময় পার করছি। এখন আপনি দেখেন যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করেছেন যে মানবীয় করিডোর, এইটা আসলে ডিপ্লোম্যাটিক্যালি একটা নতুন টার্ম। এটার ডেফিনেশনটা কি এটাও সরকার থেকে স্পষ্ট করা হয়নি। একাডেমিক লেভেলে আমরাও আসলে জানি না যে এই হিউম্যানিটেরিয়ান করিডোর বলতে আসলে কি বোঝায়। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু এক্সিকিউটিভ লেভেলে যারা আছেন তারা যে পর্যন্ত না স্পষ্ট করছেন যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছেন, সেই পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার না। আপনি দেখেন একটা রাষ্ট্রের যে সরকার যারা পরিচালনা করেন, তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দুটো জিনিস আছে। সেটা যদি রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত হয়, তাহলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মিডিয়াতে আসা ঝুঁকিপূর্ণ। তাহলে কি করতে হবে? আমরা যেটা করতে পারি যে প্রত্যেকটা রাষ্ট্রের সরকার, যেহেতু এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, এবং জনগণ তার মালিকানাটা প্র্যাকটিস করে তার সরকারের মাধ্যমে। এখন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের মধ্যে দুই ধরনের দিক থাকতে পারে। একটা হচ্ছে কোনো একটা সিদ্ধান্তের নীতিগত দিক, আর একটা হচ্ছে সিদ্ধান্তের টেকনিক্যাল দিক। এই যে টেকনিক্যাল এবং লজিস্টিক দিক, এইটা হয়তো গোপন রাখা যেতে পারে, কারণ এটা জনগণ বুঝবেও না এবং এটা মিডিয়াতে আসা ঠিক নয়। ইন্টারনাল যে প্ল্যান প্রোগ্রাম, কিন্তু এই ইন্টারনাল যে টেকনিক্যাল জিনিসগুলো, এই জিনিসগুলোর প্রসিডিওর স্টার্ট হবে কি হবে না সেটা নির্ভর করবে নীতিগত অবস্থান। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ইন্টারিম সরকার, তাদের কি নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি সাংবিধানিক ভাবে, সেটি একটি প্রশ্ন। কারণ হলো যে তারা নির্বাচিত সরকার নয় এবং তাদের জনগণের কাছে সেই অর্থে কোনো দায়বদ্ধতা নেই। কারণ তারা যেহেতু কোনো পার্লামেন্টের মাধ্যমে আসেননি, তারা যেহেতু কোনো ভোটের মাধ্যমে আসেননি,
কাজেই তাদের কিন্তু জনগণের কাছে সরাসরি কোনো জবাবদিহিতা নাই। ফলে তারা যদি কোনো একটা নীতিগত সিদ্ধান্ত নেন, এই নীতিগত সিদ্ধান্তের যদি কোনো ঝুঁকি হয়ে যায়, তাহলে এটার জবাবদিহিতা কে করবে? এটা একটা প্রশ্ন। তার ঝুঁকির ফল তো ভোগ করবে জনগণ, তাহলে ঝুঁকিটা কেন জনগণ নিবে? এটা একটা প্রশ্ন। এখন আমাদের যে ইন্টারিম সরকার শুরু থেকে এই প্রসঙ্গে যতগুলো কথা তারা বলেছেন, তার মধ্যে আমরা অনেক ফ্ল্যাকচুয়েশন দেখেছি। প্রথমত সরকারের পক্ষ থেকে যেমন বলা হয়েছে যে মানবীয় করিডোর দেওয়ার জন্য তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে আবার যখন এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে আলাপ আলোচনা শুরু হলো এবং বিভিন্ন রকম মতামত বের হলো, তখন একটা পর্যায়ে কিন্তু সরকারের মুখপত্র থেকে বলা হলো যে না, এ ধরনের কোনো মানে সিদ্ধান্ত অফিসিয়ালি নেওয়া হয় নাই। তাহলে আমরা কোনটাতে থাকবো? আবার এই মুহূর্তে আমাদের বিভিন্ন মিডিয়া, আপনার যেন ম্যাস মিডিয়ার বিভিন্ন ফর্ম আছে, বিশেষ করে আপনি বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলো আমাদের কাছে, বিভিন্ন ভিডিও আসছে, বিভিন্ন অডিও আসছে, বিভিন্ন রকম তথ্য আসছে, তাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানবীয় করিডোর দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অলরেডি ওখানে শুরু হয়ে গিয়েছে। এই ধরনেরই কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি লক্ষ্য করুন, বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সেটা আপনি বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, জাতীয় পার্টি বলেন, এমনকি তরুণদের যে সংগঠন এনসিপি, এনসিপিও, জি। তারাও কিন্তু এই মানবীয় করিডোরের বিরুদ্ধে তাদের অবস্থান কিন্তু ঘোষণা করেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে আরেকটা শক্তি যেটা আওয়ামী লীগ, তারা যেহেতু ক্ষমতাচ্যুত এবং তারা এখন যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ, তাদের মতামত হয়তো আমাদের নেওয়ার প্রয়োজন আছে কি আছে না সেটা অন্য বিষয়। কিন্তু একমাত্র আওয়ামী লীগ এবং তাদের সমর্থক সংগঠনগুলোর কথা যদি বাদ দেই, বাকি যতগুলো রাজনৈতিক সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে আইনগতভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের প্রায় সবাই কিন্তু এই মানবীয় করিডোর এর ঝুঁকি নিয়ে মানে প্রশ্ন উত্থাপন করেছে। তাহলে আমাদের একটা প্রশ্ন যে তাহলে সরকার কেন এই ধরনের নীতিগত অবস্থান একক সিদ্ধান্তে নিতে যাচ্ছে? এটি কিন্তু একটা প্রশ্ন। কারণ আমরা ইতিমধ্যেই আমার আগের বক্তা যে কথাটা বলেছেন, এই কথাটা আমি বললে রিপিটেশন হয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে যে মানবীয় করিডোর ডেফিনেশনটা আমরা না পেলেও, এটা আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যখনই এই ধরনের কোন করিডোরের মানে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা কিন্তু শুরুতে মনে হয়েছে যেন এটা একটা সুন্দর একটা জিনিস, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু পরবর্তীতে মানে ইন্টারভেনশনে রূপান্তরিত হয়েছে এবং যে দেশ সেই করিডোরটা দিয়েছে সেই দেশের জন্য কোনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসেনি। জি। এমনকি আমাদের যত আন্তর্জাতিক বিশ্লেষক আছেন, শাহিদুজ্জামান স্যারের কথা বললেন, আমি যেমন নাজমুল ইসলাম কলিমুল্লাহ স্যার যেটা আছেন জানি পোপের, ও আরো যারা বিশেষজ্ঞ আছেন, যারা বিএনপি সমর্থন করেন বা জামাতে ইসলামী সমর্থন করেন বা বর্তমান সরকারের সমর্থক, এই ধরনের যত বিশেষজ্ঞ আছে তারাও কিন্তু এটা নিয়ে শঙ্কার মধ্যে আছেন। কাজে আমি মনে করি যে এই বিষয়টা, আমি যেমন আগের একটা টক শোতে বলেছিলাম যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচিত একটা ন্যাশনাল কনভেনশন করা। কারণ দেশটা শুধু সরকারের নয়, দেশটা আমাদের সবার। দেশ যদি ঝুঁকিতে পড়ে যায়, সরকারই যে শুধু ঝুঁকিতে পড়ে যাবে তা না, আমার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসবে। কাজেই জাতিসংঘ চাইলেও আর আমি দিয়ে দিব, বা কোন একটা বড় রাষ্ট্র চাইলেও আমি দিয়ে দিব, আমার স্টেট ইন্টারেস্টটা কি? আমাকে আগে দেখতে হবে যে এই ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে আমি কি পাবো, আমার রাষ্ট্র কি পাবে, আমার জনগণ কি পাবে, আমার এখানে থাকার প্রয়োজন আছে কি। বর্তমান যে সংবিধানের উপর ভিত্তি করে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই বিচার বিভাগ চলছে, রাষ্ট্র চলছে, সেই সংবিধানের নীতি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। তো আমাদের এই সাংবিধানিক নীতির সাথে এই নীতিগুলো সাংঘর্ষিক হচ্ছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখন সামনে চলে এসেছে। জি। সুতরাং আব্দুল আল মামুন চৌধুরী, এই বিষয়ে জি, অতি দ্রুত একটা ন্যাশনাল কনভেনশন করে সরকারের উচিত হবে যে তাদের অবস্থানটা একদম পরিষ্কার করা। জি, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু মানবেন্দ্র দেব আপনার কাছে আসি আরেকটি প্রসঙ্গ নিয়ে। সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে।
এই ব্যাপারে সমালোচনা হচ্ছে এবং গণসংহতি আন্দোলন আজকেও এই ব্যাপারে তারা সমালোচনা করেছে এই উদ্যোগের। এই ব্যাপারে আপনার অথবা আপনাদের রাজনৈতিক দলের অবস্থান কি মানবেন্দ্র দেব? মানবেন্দ্র দেব, আপনার সাউন্ডটি সম্ভবত অফ করা। জি। চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যে বিষয়টি, এটা আজকে নতুন নয়। মানে এটা বিভিন্ন সরকার গত 25 বছর ধরে বিভিন্ন সময় এটি কিন্তু চেষ্টা করেছে। যদি আপনারা রিকল করতে পারেন 96 থেকে 2001 ওই সময় আওয়ামী লীগ সরকারের সময়ও এই ধরনের একটি পরিকল্পনা তৎকালীন সরকার গ্রহণ করেছিলেন এবং চট্টগ্রাম বন্দরের যে শ্রমিক এবং চট্টগ্রামের মানুষ, সাধারণ মানুষ এবং জাতীয়ভাবে বামপন্থীরা আমরা এটার বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে সেটাকে কিন্তু তখন ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। এবং এইটা তো ধরেন যে আমরা কিছুক্ষণ আগে মিয়ানমার করিডোর নিয়ে আলাপ করলাম, এই পুরা বিষয়টা কিন্তু রিলেটেড। আমরা জিওপলিটিক্যালি যেই জায়গায় আমাদের অবস্থান, সেই জায়গায় এই বন্দর দেয়া একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে এবং এটা বরাবরই ছিল। এবং এইখানে যেইভাবে সরকার বলছেন, যে প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা তো দিয়ে দিতে হবে, এটা বাংলাদেশের ইকোনমির লাইফ লাইন। হ্যাঁ, ডেফিনেটলি এটা বাংলাদেশের ইকোনমির লাইফ লাইন এবং এইটার সুস্থ ব্যবস্থাপনা দরকার। এবং উনি বলেছেন যে কোনো মূল্যে সবাইকে বুঝিয়ে এটা করতে হবে। আমি আর নৌ উপদেষ্টার কাছ থেকে আর কোনো ওজোর আপত্তি শুনবো না। এটা কবে দেয়া যায় বেসদের কাছে এটার ব্যবস্থাপনা দিতে হবে, বেস ডক্টরদের কাছে। এখন তো যে কেউ প্রশ্নই করতে পারে যে আপনারা তো দেশ শাসন করতে পারছেন না, বা আগেও শাসকরা পারে নাই, সুতরাং আমরা কি বিদেশ থেকে হায়ার করে ব্যবস্থাপক এনে আমরা এই দেশ চালাবো? সেটা তো পসিবল না। এখানে আমাদের আমাদের প্রধান উপদেষ্টার যেই প্রেস সচিব, উনি খুবই খুবই বাজে রকম ভাবে, খুবই অস্বাভাবিক ভাবে বললেন, they got mandate to do everything, কিন্তু আমরা বলতে চাই যে ওনারা সবকিছু করার ম্যান্ডেট ওনাদের নাই। এবং এই জায়গাতে উনি কারো কথা শুনবেন না, ওনারা কারো কথা শুনবেন না। কারণ এখানে কি কারণে মানবিক করিডোর, কি কারণে বন্দর গিয়ে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া, এবং এই বিষয় নিয়ে ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন নাই, জাতীয় অন্য কোনো কিছুর ভাববার জানবার প্রয়োজন নাই। এই বিষয়ে সিদ্ধান্ত তারাই নেবে এবং সেই সিদ্ধান্তে তারা রিজিট। মানে এটাও তো আমাদেরকে ভাবায়। এবং এই বন্দরের যেই সংস্কার করার দরকার ছিল, কোনো সময় সেইগুলো প্রপারলি হয় নাই। কিন্তু কেন হয় নাই? এটা কি এই কারণে যে এটা বিদেশিদের হাতে তুলে দিতে হবে? আমার লাইফ লাইন, এটা শুধুমাত্র আমার অর্থনৈতিক লাইফ লাইন না, মামুন স্যার নিশ্চয়ই আরো ভালো বলবেন, এটা স্ট্র্যাটেজিক জায়গা থেকেও, জিওপলিটিক্যাল জায়গা এবং স্ট্র্যাটেজিক জায়গা থেকেও এটা বাংলাদেশের সত্যিকার অর্থে লাইফ লাইন। সুতরাং আমি আমার এই লাইফ লাইনটা, আমি আমার হার্টটা আমি আরেকজনের হাতে তুলে দেব কিনা, এবং সেটা একক সিদ্ধান্তে এবং যে কোনো মূল্যে, এবং তার জন্য যে কোনো ধরনের বক্তব্য দিতে, যে কোনো ধরনের অ্যাকশনে যেতে প্রস্তুত আছেন। মানে কি কারণে তারা বলেছে যে তাদেরকে এই অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, গণতন্ত্রের যে ট্রেনটা, সেই ট্রেনটা থেকে তার লাইনচ্যুত হয়েছে, সেটাকে লাইনে ফেরানো। কিন্তু সকল সেন্সিটিভ ইস্যুতে আমার লাইফ লাইন ধরে তারা টানাটানি করবে, এটা কিন্তু মানা যাবে না। বাম জোট এর আগে কর্মসূচি করেছে, জাতীয় স্বার্থে বিদ্যুৎ বন্দর রক্ষা, জাতীয় তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, যেটি তার দীর্ঘ সময়ের আন্দোলন আছে,
এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার বিষয়ে, এবং সেখানে আমরা সরাসরি প্রচুর মার খেয়েছি বুঝছেন। আমাদের আমাদের ছেলেরা সেখানে গ্রেপ্তার হয়েছে বিভিন্ন কর্মসূচিতে, কিন্তু এটা কিন্তু আমরা হতে দিইনি। এবং এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার ভাবে যে যে কোনো ভাবে এখানে কেওস তৈরি করে, এখানে এনার্কি তৈরি করে এই এই কর্মসূচিগুলো তারা পালন করবে, এবং এই ম্যান্ডেট জনগণ তাদেরকে দিয়েছে, আন্দোলনকারীরা তাদেরকে দিয়েছে, এটা যদি তারা ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। শুধুমাত্র গণসংহতি নয়, কমিউনিস্ট পার্টি, বাসদ এবং অন্যান্য লেফট অর্গানাইজেশন গুলো, এবং যারা বিভিন্ন সময়ে এই বন্দর দিয়ে দেওয়ারও চিন্তা করেছিলেন, তারাও কিন্তু বিএনপি সহ অন্যরাও কিন্তু সেই জায়গায় নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। জাতিকে এত বড় সংকটের মধ্যে ফেলবার, মানে আপনার এর আগে যেমন বলেছিল যে অমুক থেকে সবচাইতে বড় দেশপ্রেমিক, আজকে ওই একই রকম ভাবে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস হচ্ছে সবচাইতে বড় দেশপ্রেমিক, আমরা দেশকে তার হাতে তুলে দিতে পেরেছি, আমরা কেন হচ্ছে এই বন্দরের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে তাকে দেব না। এই ধরনের ফেক কথাবার্তা, এবং এটা এক ধরনের স্বৈরাচারী এবং ফেসিস্ট কথাবার্তা। সুতরাং এই স্বৈরাচারী এবং ফেসিস্ট কথাবার্তা আসলে বাংলাদেশের মানুষ, কোন রাজনৈতিক দল, কোন দেশপ্রেমিক রাজনৈতিক দল বা রাজনীতি সচেতন মানুষ এটাকে মেনে নেবে না। জি, মানবেন্দ্র দেব, আপনাকে ধন্যবাদ। সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, আপনি কি বলবেন বন্দর ব্যবস্থাপনা চট্টগ্রামের? জি, দেখুন, এই বাংলাদেশের যে মানুষ, বাঙালি জাতি হাজার হাজার বছর যাবৎ পরাধীন ছিল, বিভিন্ন জাতি দ্বারা শাসিত হয়েছিল। তাদের লক্ষ্য ছিল যে তারা তাদের দ্বারা শাসিত হবে, এই জন্য লড়াই সংগ্রাম করে তারা তাদের দ্বারা শাসিত হওয়ার জন্য একটা রাষ্ট্র গঠন করেছিল 1971 সালে। এই যে 1971 সনের মুক্তিযুদ্ধ, এর একটা অন্যতম লক্ষ্য হলো যে বাঙালি শাসিত হবে বাঙালিদের দ্বারা। সেটাই যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে এই যে আমাদের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা তো আমাদেরই করতে হবে। আমরা কেন আমাদের এই প্রতিষ্ঠানগুলো অন্যদের হাতে তুলে দিতে যাচ্ছি? এর মাধ্যমে আমরা তো তাহলে আমাদের অক্ষমতাকে স্বীকার করে নিচ্ছি। এটাই তো আমাদের প্রশ্ন। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন জাতি তার উন্নয়নের জন্য অন্য দেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসে, টেকনোলজি নিয়ে আসে, কিন্তু পুরো জিনিসটা কিন্তু হাতে তুলে দেয়। এখন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের শুধুমাত্র অর্থনৈতিক নয়, বাংলাদেশের জিওপলিটিক্যাল গেটওয়ে, ইকোনমিক গেটওয়ে এবং লাইফ লাইন বলতে যা বোঝায় সেটাই। এখন এটা তো সম্পূর্ণ আমাদের বাংলাদেশি বাঙালিদের নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে এই বন্দর ব্যবস্থাপনার নামে এখানে কোন ধরনের জিনিস মানে লোডিং হবে, আনলোডিং হবে, কারা কিভাবে আসবে, কোথায় যাবে, এটা যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে একটা যুক্ত বিষয়, এটা তো আমাদের বুঝতে হবে। আপনি লক্ষ্য করেন ইতিমধ্যেই চট্টগ্রামের বন্দরের যারা বিভিন্ন শ্রেণীর শ্রমিক আছেন, তারা কিন্তু আন্দোলনে নেমেছেন এটাকে প্রতিরোধ করার জন্য। এবং সেখানে তারা কিন্তু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা হারুন সাহেব, তার সাথেও তারা দেখা করেছেন, এবং কাল পরশুর মধ্যে তারা কিন্তু একটা লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন। কারণ এই শ্রমিক শ্রেণী তারাও কিন্তু বুঝে ফেলেছেন যে এইটা যখন বিদেশি ব্যবস্থাপনায় যাবে, তখন কিন্তু তাদের রুটি রুজির উপরে, তাদের কর্মসংস্থানের উপরে আঘাত হবে। কারণ যখনই এটা বিদেশি ব্যবস্থাপনায় যাবে, তখন কিন্তু তারা কিন্তু এটাকে নতুন করে রিঅর্গানাইজ করবে, এবং এর ফলে তারা কিন্তু অনেক ধরনের পরিবর্তন এখানে ঘটাতে পারে, যার ফলশ্রুতিতে দেখা যাবে যে এই বন্দরের সাথে আমি বলছি যে এটা যদি বিদেশি ব্যবস্থাপনায় সম্পূর্ণভাবে চলে যায়, তাহলে যেটা ঘটবে, সেই ব্যবস্থাপনায় যারা থাকবেন তারা কিন্তু তাদের মতো করে এটা ঢেলে সাজাবেন, এবং এর ফলে যেটা ঘটবে, এখানে কিন্তু আমাদের বাঙালি শ্রমিক, বাঙালি অফিসার এবং যারা এখানে কাজ করছেন, তারা কিন্তু এ থেকে ছাঁটাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কাজে আমি মনে করি যে মানবেন্দ্র ভাই যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু একমত। এই যে সেন্ট মার্টিন ইস্যু,
মানবীয় করিডোর ইস্যু, এই বন্দরের ইস্যু, এই সব কিছুই কিন্তু এক ধরনের নীতির সাথে সংযুক্ত। এবং এই জন্যই কিন্তু আপনি দেখেন মাত্র কয়েক মাসের মধ্যেই যারা সরকারের প্রচন্ড রকম সমর্থক ছিলেন তারাও কিন্তু এখন এই নীতিগুলোর বিরোধিতা করতে শুরু করেছে। আমার প্রশ্ন হলো, ইন্টারিম সরকার এই বন্দরকে যদি আরো বেশি লাভজনক করতে চায় তাহলে প্রয়োজনে টেকনোলজি আমদানি করুক, বিশেষ শুল্ক আমদানি করুক, কিন্তু নিয়ন্ত্রণ কেন আমার দেশের হাত থেকে আরেক দেশের ব্যবস্থাপনার কাছে দিয়ে দিতে হবে? এইটা যে সুদূরপ্রসারী মানে নেতিবাচক এবং ঝুঁকিপূর্ণ ফল থাকতে পারে, এইটা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এবং আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত মিডিয়াতে আপনি দেখবেন এই আশঙ্কা থেকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জন মতামত ব্যক্ত করতে শুরু করেছেন। কাজে আমরা যেটা বলি যে সরকার আসলে এই ধরনের নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল অন্তত তাদেরকে নিয়ে বসুক। মানে তারা এককভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে যে সমস্ত স্টেক হোল্ডারের আন্দোলনের ফলে তারা আজকে এই অবস্থানে এসছেন, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, বাম সংগঠনগুলো, অন্তত তাদেরকে নিয়ে তারা আলোচনা করে যদি সিদ্ধান্ত নেন তাহলে আমরা জনগণ বুঝতে পারবো যে আসলে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে। প্রকৃত তথ্যটা জানতে পারছি। ফলে একটা গুজব, একটা কনফিউশন, একটা অনৈক্য তৈরি হচ্ছে যেটা জাতির জন্য কিন্তু কল্যাণজনক। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমি মনে করি জনগণ এবং সরকারের মধ্যে স্বচ্ছতা থাকা দরকার, যাতে করে জনগণ বুঝতে পারে যে হ্যাঁ সে যা চায় সেটাই হচ্ছে কিনা। জি, আব্দুল মামুন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি আরো একটা প্রশ্ন আপনাদের কাছে আসলে একটু রাখতে চাই। মানবেন্দ্র দেব, আপনার কাছে একটি প্রশ্ন রাখি, এরপর সৈয়দ আব্দুল্লাহ মামুন আপনার কাছে একটু ছোট করে যদি আমাকে উত্তরটা দেন, আমাদের সময় তো সীমিত। আমি একটু মানবেন্দ্র দেব আপনার কাছে আসি, তথ্যটা দিই। আওয়ামী লীগের দোসর নন, হয়তো সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে আমরা যদি দেখি, এটি আজকেরই সংবাদ, বাংলাদেশ স্থানীয় সময় শনিবারের, এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকের হাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার। এনসিপিতে আরও যোগ দেন রাজৈর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার। এ সময় তাদের সঙ্গে টেকের হাট মৎস্য ব্যবসায়ী সমিতির 200 সদস্য এনসিপিতে যোগ দেন। কি বলবেন মানবেন্দ্র দেব? এটাতে আমি খুব বেশি অবাক হই নাই, কারণ হচ্ছে এটা আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটাতে নতুন না। মানে এই সংস্কৃতি মানি কি মানি না সেটা ভিন্ন প্রসঙ্গ, আমি এটা মানি না, কিন্তু এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন না। বিভিন্ন সময় সরকার বদলের সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে এরকম মানে কেউ থাকেন হচ্ছে সবসময় সরকারি দল, সুতরাং এই সবসময় সরকারি দল যারা থাকেন তারা তো এই চেঞ্জেস গুলা হয়। সরাসরি আওয়ামী লীগ করে বিএনপি, বিএনপি করে আওয়ামী লীগ, জামাত করে আওয়ামী লীগ। এবং ধরেন যে আপনার মনে থাকবার কথা 2010-11 সালের দিকের কথা, তখন না 2012 সালের পরে ওবায়দুল কাদের সাহেব কিন্তু ওই বঙ্গবন্ধু এভিনিউতে বলেছিলেন জামাত মানে একদম সেম ল্যাঙ্গুয়েজ যে যারা জামাত করেছে কিন্তু সরাসরি যুদ্ধাপরাধের সাথে জড়িত না, তারা আওয়ামী লীগ করতে পারেন। তো সুতরাং এটার সাথে আর এই বক্তব্যের সাথে কি খুব বেশি ফারাক খুঁজে পান? আমি পাই না। সুতরাং মানে যেই জায়গাটা আমাদের প্রয়োজন একটা গণতান্ত্রিক, সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি, এইটা মানে আমরা এখনো ফিরে আনতে পারি না ভাই, সেই স্ট্রাগলটা নিশ্চয়ই এখনো শেষ হয়নি। সুতরাং শুধুমাত্র দলের বদল হলেই তো আসলে নীতির বদল হবে না। সুতরাং আমাদের তো প্রয়োজন নীতির বদল, এবং এই জায়গায় নীতির বদল বা ব্যবস্থার বদল না হওয়া পর্যন্ত এই যাওয়া আসার সংস্কৃতিটা থাকবেই, চলবেই। তার মানে এটা আবার আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা যে জায়গায় ছিলাম আমরা সেই জায়গাতেই আছি, আমাদের আসলে কোনো পরিবর্তন। জি, মানবেন্দ্র দেব আপনাকে ধন্যবাদ। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আপনার কাছে আসি একটি ভিন্ন প্রসঙ্গে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশির সন্দেহে ধরপাকড় শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই, আপনি জানেন। এবং সম্প্রতি যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে অনেককে। এখন কাদের করা হচ্ছে, কেন করা হচ্ছে, এই জবাবগুলো আসলে খুব একটা স্পষ্ট নয়, ভারতের পক্ষ থেকেও নয়, বাংলাদেশের পররাষ্ট্র অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব একটা স্পষ্ট নয়।
এখন এখানে যে প্রশ্নগুলো, একটি হচ্ছে যে আইনি পথে কেন ভারত পাঠাচ্ছে না, এটি একটি প্রশ্ন। আর একটি হচ্ছে যে এটি কি শুধুই চাপ তৈরি করার একটি কৌশল ভারতের, সীমান্তে চাপ অথবা কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল ভারতের, নাকি এর মধ্যে আরো কিছু আছে? আব্দুল আল মামুন চৌধুরী। দেখুন, বাংলাদেশের সাথে ভারতের সরকারি এবং পররাষ্ট্র নীতির মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে। যেহেতু বাংলাদেশে নতুন সরকার আসার পর পররাষ্ট্র নীতি পরিবর্তিত হয়েছে, সেটার প্রভাবে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি, সেটার মধ্যে আপনারা দেখেছেন মেরুকরণের পরিবর্তন ঘটেছে। এখন সেই হিসেবে এই ইন্টারিম সরকারের সাথে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভারতের নীতিগত অবস্থান থেকে যে দূরত্ব, সেখান থেকে কিন্তু একটা টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনটা থেকেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আপনারা দেখবেন যে বন্ধুত্বমূলক যে সরকারগুলো থাকে, তাদের মধ্যে এগুলো কিন্তু মানে আপনি যে প্রশ্নটা করেছেন যে লিগ্যালি হয়। আর যখন বন্ধুত্বমূলক সম্পর্কটা না থাকে, তখন কিন্তু মানে উভয় রাষ্ট্রের মধ্যে শুধু যে সরকারি পর্যায়ে এই ঘটনাগুলো ঘটে তা না, বিভিন্ন ধরনের নন স্টেট অ্যাক্টর আছে, তারাও কিন্তু এই ধরনের সুযোগগুলো নেয়। কাজেই ভারতে যে পুশব্যাক করার কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন বর্ডার পয়েন্টে, এগুলো তো আমার মনে হয় যে এই কূটনৈতিক, আমি বলবো যে ফেইলিয়রের একটা ফল। এই বিষয়গুলো তো আমরা এর আগে খুব বেশি দেখিনি। একটা সময় আমরা দেখেছি যখন আসামে এনআরসি নিয়ে একটা সমস্যা হলো ভারতের, এবং সেই সময় এই পুশব্যাক গুলো দেখেছিস। ওই সময় কিন্তু বাংলাদেশ খুব শক্ত অবস্থান নিয়েছিল। সেই সরকার বলেছিল যে না, এই ধরনের পুশব্যাক মেনে নেওয়া হবে। তো কাজেই এখন সেই সময় সরকারের সাথে কিন্তু ভারতের অসাধারণ বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল। তারপরে যখন আসামে ওই ঘটনার পরে পুশব্যাক শুরু হলো, তখন কিন্তু সাবেক সরকার প্রধান কিন্তু শক্তভাবে এটা প্রতিবাদ করেছিলেন। কাজে ন্যাশনাল ইস্যুতে আমাদের কোন রকম কম্প্রোমাইজের সুযোগ নেই। ভারত যদি মনে করে যে তাদের ভেতরে আমাদের অবৈধ অভিবাসী আছে, বিভিন্ন দেশে বিভিন্ন সময় থাকতেই পারে, এটা শুধুমাত্র ভারতে না, পৃথিবীর সব দেশেই কম বেশি থাকে, সেটা অবশ্যই তাদের লিগ্যাল ওয়েতে আসতে হবে। এখন ভারত সেটা লিগ্যাল ওয়েতে আসবে কিনা, সেটা নির্ভর করবে আমাদের সরকারি পর্যায়ে ডিপ্লোম্যাটিক ম্যানুভারটা আমাদের কিরকম হবে। তো কাজেই এর জন্য আমাদের একটা সাউন্ড ফরেন পলিসি দরকার, যেই ফরেন পলিসির কারণে ভারত অবশ্যই এটা ধরনের চাপ, এটা তো বলা অপেক্ষা রাখে না। কারণ যেহেতু টানাপোড়েন চলছে, বর্ডারে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, আমরা তো ক্লিয়ার বুঝতে পারছি না যে কোন কারণে কি হচ্ছে, যেহেতু আমাদের কাছে অফিসিয়াল ডকুমেন্ট নেই। বাট এটা তো অবশ্যই একটা চাপ। এবং পুরো দক্ষিণ এশিয়াতে কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স এর একটা হার্টল্যান্ডে পরিণত হচ্ছে। আপনারা জানেন যে এই হার্টল্যান্ডের মধ্যে একদিকে মিয়ানমার, একদিকে ভারত পাকিস্তান যুদ্ধ, তো সেই উত্তাপ থেকে বাংলাদেশে তো বিরত থাকবেন। তো কাজে আমরা যে ধরনের ফরেন পলিসি নিয়েছি, তার আউটকাম হিসেবে কিন্তু এই জিনিসগুলো আসতেই থাকবে। এখন আমাদের কিন্তু এখন ন্যাশনাল একটা কনসেনসাস দরকার এই মুহূর্তে। ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আমাকে শেষ করতে হবে, যদি শেষ করতেন। জি জি, সেটাই বলছি যে এটা অবশ্যই এক ধরনের চাপ, কিন্তু সেটা ভারতের সরকারের পক্ষ থেকে আসছে নাকি বিভিন্ন নন অ্যাক্টর যে গ্রুপগুলো আছে তাদের থেকে আসছে, সেটা কিন্তু সরকারকে বিবেচনা করে বের করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ আব্দুল মামুন চৌধুরী এবং মানবেন্দ্র দেব, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনই আজকে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দুজনই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।